নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি এনটিপিসিতে যে সমস্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো আসতে চলেছে, এনটিপিসির যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, তার মধ্যে থেকে যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এই সিরিজের মাধ্যমে আমরা দেখে নেব। এখানে তোমাদের 3টে পার্টের মধ্যে চলে আসবে এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা এক্সামের বিভিন্ন শিফটে অবশ্যই দেখতে পাবে। তো চলো বেশি দেরি না করে আমরা ক্লাস শুরু করি। তার আগে তোমরা যারা নতুন রয়েছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, লাইক অবশ্যই করে রাখবে এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে, ঠিক আছে? তো চলো আমরা আমাদের কোশ্চেন পেপারে চলে আসি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং কমেন্ট সেকশনে তোমরা সেখানে যুক্ত হয়ে যাবে। ফার্স্ট আমাদের যে প্রশ্ন রয়েছে, কোন দল 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এই রিলেটেড আমাদের ডিটেল ক্লাস করানো রয়েছে। তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এখানে জিতে নিয়েছে কে? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কে? অপশন নাম্বার 1 যেটা রয়েছে আমাদের ভারত। ভারত কিন্তু এবছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ভারত। এই রিলেটেড তোমরা ক্লাসগুলো দেখে নেবে, এখানে করানো রয়েছে। এখানে আমাদের দেখতে হবে এটা হোস্ট করেছে কোন দেশ। এবারের যে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এটা হোস্ট করেছে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত, ইউএই। ঠিক আছে, পাকিস্তান এবং ইউএই এই দুজন মিলে কিন্তু এখানে হোস্ট করেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এখানে কিন্তু আমাদের উইনার টিম ইন্ডিয়া, এবং ইন্ডিয়া কিন্তু এই নিয়ে টোটাল তিনবার কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করেছে। পরীক্ষায় আমাদের এক্সামে জিজ্ঞাসা করা হবে যেটা, সেগুলো তো এগুলো আসবেই, তার সাথে সাথে এটাও দেখতে হবে যে রানার্স আপ কে হয়েছে, কাকে হারিয়ে ভারত জয়লাভ করেছে? নিউজিল্যান্ডের টিমকে হারিয়ে ভারত কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়লাভ করে নিয়েছে। এবারের যে প্লেয়ার অফ দ্য সিরিজ তার নাম কি? প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে রাচিন রবীন্দ্রা। তিনি কিন্তু নিউজিল্যান্ডের, তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমরা দেখে নিলাম। চলো পরবর্তী কোশ্চেন দেখি, আর এগুলোই আমাদের এক্সামে আসবে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ ভারতের স্থান কত? এই যে আমাদের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট রয়েছে, যেটা 2025-এ আমাদের সম্প্রতি এটা রিলিজ করা হয়েছে, এখানে ভারতের স্থান কত রয়েছে? আমাদের অপশান রয়েছে 4টে। আমাদের রাইট অ্যান্সার যেটা হবে, 118 নম্বর স্থানে রয়েছে আমাদের ইন্ডিয়া। আমাদের ভারত 118 নম্বর স্থান র্যাঙ্ক করেছে। এটা হচ্ছে ইউনাইটেড নেশনসের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টস যে আমাদের সলিউশন রয়েছে, সেই নেটওয়ার্কের মাধ্যমে এটা কিন্তু পাবলিশ করা হয়ে থাকে এই রিপোর্টটি। এখানে 118 নম্বর র্যাঙ্ক করেছে আমাদের ভারত। এবং এখানে আমাদের পড়োশি দেশ হিসাবে অবশ্যই আমাদের দেখতে হবে আমাদের বাংলাদেশ, যেটা পাশের দেশ, সেটা কিন্তু আমাদের কত নম্বর র্যাঙ্ক করেছে? 134তম। পাকিস্তান, যার সাথে আমাদের অবস্থা এখন বর্তমানে খারাপ চলছে, সেখানে কিন্তু পাকিস্তান র্যাঙ্ক করেছে 109তম। এবং নেপাল কিন্তু এখানে 92 নাম্বার কিন্তু র্যাঙ্ক করেছে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখি। আর যদি বলি টপ কান্ট্রি এখানে কে ছিল, টপ কান্ট্রি কিন্তু এখানে যেটা ছিল ফিনল্যান্ড। ঠিক আছে, ফিনল্যান্ড কিন্তু এখানে ফার্স্ট পজিশনে রয়েছে, একদম টপে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2025-এ। পরের কোশ্চেন আছে, কোন জাতীয় উদ্যানকে ভারতের 58তম ব্যাঘ্র সংরক্ষণাগার হিসাবে ঘোষণা করা হয়েছে? তো 58তম যে টাইগার রিজার্ভ রয়েছে, এটা হিসাবে আমাদের ঘোষণা করা হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে নিচের কোনটা? ভালো করে অপশানগুলো দেখে নাও। আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে কোনটা? অবশ্যই মাধব জাতীয় উদ্যান, মাধব ন্যাশনাল পার্ক। এটা কিন্তু আমাদের 58 যেটার টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে। এটা কোথায় অবস্থান করছে? মাধব জাতীয় উদ্যান, মাধব ন্যাশনাল পার্ক কিন্তু মধ্যপ্রদেশে অবস্থান করছে। ঠিক আছে, এই নিয়ে আমরা যদি বলি মধ্যপ্রদেশে টোটাল কতগুলো টাইগার রিজার্ভ হলো বর্তমানে, তাহলে কিন্তু 9 কিন্তু এখানে টোটাল 9টি কিন্তু মধ্যপ্রদেশের টাইগার রিজার্ভের সংখ্যা কিন্তু দাঁড়ালো। ঠিক আছে, তো এগুলো আমাদের দেখতে হবে, অবশ্যই গুরুত্বপূর্ণ এই সমস্ত। যেমন আমরা যদি বলি কানহা যে আমাদের ন্যাশনাল উদ্যান রয়েছে, সঞ্জয় ডুবরি যে আমাদের রয়েছে, পান্না রয়েছে, পেঞ্চ রয়েছে, সাতপুরা রয়েছে, ঠিক আছে, বান্ধবগড় ন্যাশনাল পার্ক রয়েছে, এই সমস্ত এগুলোই কিন্তু আমাদের যেগুলো টাইগার রিজার্ভ। ঠিক আছে, তো এগুলো আমাদের সকলকে দেখতে হবে। ঠিক আছে, এবং রাতাপানি যে টাইগার রিজার্ভ, যেটা কিন্তু 57তম কিন্তু ছিল, এটা আমরা আমাদের কারেন্টের টপিকে কভার করেছিলাম। রাতাপানি ছিল যেটা 57তম, এবং 58তম হচ্ছে মাধব জাতীয় উদ্যান, যেটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থান করছে। ঠিক আছে, আর মধ্যপ্রদেশে এখন পর্যন্ত বর্তমানে 9টি কিন্তু টাইগার রিজার্ভ অবস্থান করছে। যদি ভালো লাগে সকলে একটু লাইক করে দিও। পরের কোশ্চেন আছে আমাদের ভারতের যে প্রধান যে বিচারপতি রয়েছে 52 যে প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন তার নাম কি? আমরা এটা অলরেডি সকলেই জানি যে জাস্টিস বি.আর. গাভাই, তিনি কিন্তু বর্তমানে 52তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন। এবার আমাদেরকে দেখতে হবে, এই যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ক্লাস কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন আসবে, তোমরা একটু দেখে নেবে, চ্যানেলে দেওয়া রয়েছে। এখানে আমাদের দেখতে হবে যে এটা কিন্তু প্রেসিডেন্টের মাধ্যমে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে থাকে এই চিফ জাস্টিস অফ যে আমাদের রয়েছেন সুপ্রিম কোর্টে। ঠিক আছে, ইনাদের এজ লিমিটটা কত হয়, টেনিওর কতটা হয়? অবশ্যই 65 ইয়ার্স। 65 ইয়ার্স, তো 65 বছর পর্যন্ত তারা কিন্তু কার্যভার চালিয়ে যায়। এবং হাইকোর্টের ক্ষেত্রে সেটা কিন্তু 62। হ্যাঁ,
আচ্ছা, এবার আমরা যদি বলি আমাদের প্রথম ফার্স্ট চিফ জাস্টিস কে ছিলেন, অবশ্যই রাইট অ্যান্সার কি হবে? হীরালাল জে কানাইয়া। জাস্টিস হীরালাল জে কানাইয়া আমাদের সুপ্রিম কোর্টে ফার্স্ট চিফ জাস্টিস। ওকে। আর এর আগের আমাদের 51তম চিফ জাস্টিস কে ছিলেন? অবশ্যই আমরা সকলেই জানি সঞ্জীব খান্না। সঞ্জীব খান্নাকে বর্তমানে তিনি সরে গেছেন এবং বর্তমানে যিনি এসেছেন তার নাম হচ্ছে বি আর গাভাই, যিনি 52nd। পরের কোশ্চেন আছে, 2025 সালের অস্কারে কোন ছবিটি সেরা চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে? তো এখানে বলেছে 2025 সালের অস্কারের যে ছবিটি চলচ্চিত্রের সেরা পুরস্কার জিতেছে সেটা কোনটা? অপশন আমাদের কাছে রয়েছে চারটে, এটা আমরা আগেও কভার করেছিলাম। অবশ্যই আমরা দেখে নেবো, এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যানোরা। অ্যানোরা যে ফিল্মটা রয়েছে এখানে কিন্তু বেস্ট আমাদের কিন্তু এখানে অস্কার অ্যাওয়ার্ডটা সেখানে কিন্তু বেস্ট ফিল্ম হিসাবে কিন্তু এটা জিতে নিয়েছে অস্কার। এটা এবছরের যে 2025-এর যে অস্কার অ্যাওয়ার্ড ছিল সেটা কিন্তু 97th একাডেমি অ্যাওয়ার্ড কিন্তু ছিল। এটাকে কিন্তু আমরা একাডেমি অ্যাওয়ার্ডও বলে থাকি, ঠিক আছে? 97, ঠিক আছে, অস্কার অ্যাওয়ার্ডকে। এখানে কিন্তু পুরস্কার সম্মান রিলেটেড কোশ্চেনে কিন্তু আমরা এটা কভার করেছিলাম। এখানে বেস্ট ফিল্ম যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যানোরা, ঠিক আছে। বেস্ট অ্যাক্টর যদি বলি তাহলে কিন্তু হবে যেটা তোমাদের ছিলেন, তার নাম হচ্ছে অ্যাড্রিয়েন এবং বোড্রি, ঠিক আছে। এবং বেস্ট অ্যাক্ট্রেসের নাম যদি বলি তার নাম হচ্ছে মিকি মেডিসন, ঠিক আছে। আর বেস্ট ডিরেক্টরের নাম কি পরীক্ষায় আসবে, যেটা বেস্ট ডিরেক্টর সেটা হচ্ছে সিন বাকের। তো এই সমস্ত কোশ্চেনগুলো দেখে নেবে। এবং অ্যানোরা হচ্ছে এখানে তোমাদের বর্তমানে যে উইনার হয়েছেন অস্কার অ্যাওয়ার্ড 2025-এ। পরবর্তী কোশ্চেন যেটা আছে, 2024 সালের 59তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? 2024-এর 59তম যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কাকে? অপশান আমাদের কাছে চারটে আছে, অবশ্যই কোনটা রাইট অ্যান্সার হবে বলো সকলে। এটা কিন্তু আমাদের লিটারেচারে দেওয়া হয়ে থাকে, যেটা ঠিক আছে, লিটারেচারের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে হায়েস্ট, এটা ইন্ডিয়ান যে লিটারেরি অ্যাওয়ার্ড বলতে পারো, সাহিত্যে দেওয়া হয়ে থাকে। তো রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে আমাদের বিনোদ কুমার শুক্লা তিনি কিন্তু এবছরে যে আমাদের 2024-এর জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড তিনি কিন্তু জিতে নিয়েছেন। এবং এখানে পুরস্কার হিসাবে ক্যাশ প্রাইজ হিসাবে কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে কত টাকা? 11 লক্ষ টাকা কিন্তু এখানে ক্যাশ প্রাইজ হিসাবে কিন্তু দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। আর বিনোদ কুমার শুক্লা তিনি কিন্তু একজন হিন্দি রাইটার, ঠিক আছে, হিন্দি রাইটার। এবং পরীক্ষায় যে প্রশ্নটা জিজ্ঞাসা করা হবে অবশ্যই আসবে, যেটা হচ্ছে ফার্স্ট জ্ঞানপীঠ উইনার ফ্রম ছত্তিশগড় স্টেট। কি বললাম? প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড যিনি পেয়েছেন ছত্তিশগড় রাজ্য থেকে, তার নাম কি? তার নাম হচ্ছে এই বিনোদ কুমার শুক্লা, যিনি ছত্তিশগড় থেকে একজন হিন্দি ভাষী রাইটার, ঠিক আছে। পরে কোশ্চেন আছে, কোন মহাকাশ সংস্থার সহযোগিতায় চন্দ্রয়ান-5 মিশন চালু করা হবে? তো গুরুত্বপূর্ণ কোশ্চেন। আপকামিং আমাদের যে চন্দ্রয়ান-5 যে মিশনটা চালু হতে যাচ্ছে, এটা কোন সংস্থার সহযোগিতায় এই চন্দ্রয়ান-5 মিশনটা চালু করা হবে? অপশন চারটে রয়েছে, অপশনগুলো দেখে নাও। জাক্সা যেটা রয়েছে সেটা কিন্তু জাপানের স্পেস এজেন্সি। নাসা যেটা রয়েছে এটা আমেরিকা যুক্তরাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্রে। ইএসএ যেটা রয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি, যেটা হচ্ছে ইউরোপে। এবং রসকসমস যেটা কিন্তু রাশিয়া স্পেস এজেন্সি। এবং আমাদের ভারতের কি? ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার ফরমেশন ডেট কবে? 15ই আগস্ট 1969, হেডকোয়ার্টার বেঙ্গালুরু। এবং আমরা এখানে দেখে নেব যে এখানে যে ইসরো কিন্তু যে চন্দ্রয়ান যে 5 যে মিশনটা চালু করতে যাচ্ছে সেইখানে সহযোগিতা করছে আমাদের ভারতকে কোন সংস্থা? আমাদের যেটা রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই জাক্সা, জাপানের স্পেস এজেন্সি জাক্সা কিন্তু এখানে সহযোগিতা করছে এই চন্দ্রয়ান-5 মিশনের জন্য। এবং আমাদের দেখতে হবে আমাদের দেশের যে চন্দ্রয়ান-1 মিশনটা হয়েছিল সেটা কত সালে হয়েছিল? সাল 2008-এ কিন্তু চন্দ্রয়ান-1 মিশন কিন্তু লঞ্চ করা হয়েছিল। এবং চন্দ্রয়ান-2 মিশন যেটা কিন্তু লঞ্চ করা হয়েছিল 2019-এ। এবং চন্দ্রয়ান-3 মিশন যেটা কিন্তু মোস্ট সাকসেসফুল বলতে পারো, যেটা কিন্তু আমাদের 2023-এ কিন্তু এটা কিন্তু লঞ্চ করা হয়েছিল, যেখানে কিন্তু আমাদের যে শিবশক্তি যে পয়েন্টে কিন্তু আমাদের লুনার যেটা কিন্তু সাউথ পোলে কিন্তু এখানে ল্যান্ড করেছিল আমাদের ল্যান্ডার বিক্রম, ঠিক আছে। তো এই সমস্ত কোশ্চেনগুলো আমরা দেখতে পাবো। এবং এখান থেকে পরীক্ষায় যেটা আসে যে এখানে আমাদের যে মিশনগুলো রয়েছে চন্দ্রয়ান-1 বলো, 2 বলো বা 3 বলো, সমস্ত মিশনে কিন্তু কোথা থেকে এগুলো ছাড়া হয়েছে? যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে, ঠিক আছে। পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় এটা। এবং পরবর্তী আমাদের চন্দ্রয়ান-4 যেটা কবে আমাদের যেটা এক্সপেক্টেড রয়েছে যে সালটা, সেই সালটা কত? 2027 সালে কিন্তু আমাদের চন্দ্রয়ান যেটা 4 রয়েছে সেই মিশনটা কিন্তু চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটা যেটা আমরা বলছি এই কোশ্চেনে সেটা হচ্ছে চন্দ্রয়ান-5, যেখানে কিন্তু জাক্সা অর্থাৎ জাপানের স্পেস এজেন্সি আমাদের সহযোগিতা করতে যাচ্ছে।
পরবর্তী আমাদের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, সামনে আমাদের এক্সাম রয়েছে এবং 5 জুন থেকে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম শুরু হতে যাচ্ছে। তোমরা যদি এখনো পর্যন্ত তোমাদের যে স্ট্যাটাসটা না দেখে থাকো, তোমরা সকলে দেখে নেবে। আই থিঙ্ক তোমাদের কিন্তু এখন ইমেলে বা SMS এর মাধ্যমে তোমাদের সকল দেখতে পেয়েছো যে তোমাদের স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। এখানে আমরা দেখে নেবো যে সামনে আমাদের এক্সাম যেটা হচ্ছে তার জন্য যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো আমাদেরকে পড়তেই হবে, সেটা হচ্ছে এনটিপিসি লাস্ট এক্সাম 2020-21 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যেখানে 133টা শিফটে এক্সামটা হয়েছিল এবং প্রতিটা শিফটে 40টা করে কোশ্চেন এসেছিল, জিকে কোশ্চেন। এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের যেগুলো রয়েছে বাংলা ভাষায় খুব সুন্দরভাবে এখানে প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া রয়েছে, তোমরা এখানে সেটা দেখতে পাচ্ছ। এখানে যে কোশ্চেনগুলো রয়েছে, এখানে টোটাল নাম্বার অফ কোশ্চেন কিন্তু 5000 প্লাস কিন্তু রয়েছে। তার কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে, যেহেতু এগুলো তোমাদের লাস্ট এক্সামের কোশ্চেন। আর এনটিপিসির কোশ্চেন সেহেতু এই ধরনের প্রশ্নগুলোই বিভিন্ন শিফটে বারবার আমরা রিপিট করতে দেখতে পাবো, ঠিক আছে, আগামী দিনে। তো তোমাদের এক্সামটা হয়তো সম্ভবত যে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম, সেটা কিন্তু বেশি দিন চলবে না, 1 মাসের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। 1 মাসও টাইম হয়তো লাগবে না। এবং এখানে কিন্তু তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট যারা রয়েছে তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ পিডিএফ। তার কারণ লাস্ট এক্সামটা কিন্তু এনটিপিসির যে সিবিটি 1টা হয়েছিল সেটা কিন্তু কমন এক্সাম হয়েছিল গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট সমস্ত স্টুডেন্টদের জন্য। সুতরাং 133টা শিফট এটা গ্র্যাজুয়েট লেভেলের জন্য পড়তে হবে, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য পড়তে হবে। তার জন্য এখানে কিন্তু 5000 প্লাস কোশ্চেন আছে। তোমাদের যদি এটা প্রয়োজন হয়, তোমরা ডিসক্রিপশন বক্সে আমাদের এই নাম্বারটা পেয়ে যাবে। এই নাম্বারের মাধ্যমে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে এবং এই নাম্বারে যোগাযোগ করবে এবং এখানেই তোমরা কিন্তু ডেমো পিডিএফ পেয়ে যাবে। এই যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো সবই প্রিন্টেবল ফরম্যাট, 300টা পেজের মধ্যে কভার করা রয়েছে এবং দুটো পিডিএফ এর মধ্যে তোমরা পাবে এই কমপ্লিট 5000 প্লাস কোশ্চেন। এর প্রাইস কত আছে? 99 টাকা। 99 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু 133টা শিফট মানে 40টা করে কোশ্চেন পার শিফট। তাহলে 133টা শিফট মানে তোমাদের 1 টাকা করেও যদি ধরি তাহলে 133 টাকা হওয়া উচিত, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এখানে কিন্তু 99 টাকা রয়েছে। খুবই কম কিন্তু প্রাইস রয়েছে। যাদের প্রয়োজন আছে তাড়াতাড়ি নিয়ে পড়তে থাকো। আর এখান থেকে প্রশ্ন কমন আসবে, তার কারণ আমরা আরপিএফ এসআই কনস্টেবলেও 2024-এ যে এক্সাম হয়েছে রেলওয়ের সম্প্রতি, সেই সমস্ত এক্সামে কিন্তু আমরা এখান থেকে প্রশ্ন আসতে দেখেছি। এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। তার কারণ হচ্ছে আমরা যে সমস্ত 2024 এক্সাম হয়েছে, এলপি বলো, টেকনিশিয়ান বলো বা আরপিএফ কনস্টেবলে বলো, সমস্ত এক্সামে কিন্তু কম বেশি অনেক প্রশ্ন কিন্তু এসেছে এবং আমাদের পিডিএফ থেকে 80%-এর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কমন দিয়ে এসেছি এসএসসি এবং রেলের সমস্ত এক্সামে। সুতরাং তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে তোমরা কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট করতে পারো। এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 50টা পেজের জিস্ট, যেটা 2024-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখানে রয়েছে। এর সাথে পাবে জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এ মোস্ট ইম্পর্টেন্ট যে টপ 100 কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসের। টোটাল জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এ 1200 কোশ্চেন হয়ে যাবে। তার সাথে পাবে এই 50টা পেজের জিস্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। এই টোটালটা 2024-এর যে প্যাকেজ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা তোমরা পেয়ে যাবে ₹80। 80 টাকা দিয়ে তোমরা সকলে পেয়ে যাবে এই কারেন্ট অ্যাফেয়ার্স 2024। আর এখান থেকেই অনেক প্রশ্ন কিন্তু অলরেডি আমরা কমন দিয়ে এসেছি। 80%-এর উপর যেমনটা বললাম আমরা কিন্তু কমন দিয়েছি। প্রশ্নগুলো দেখো, শুধু প্রশ্নগুলো দেখেই বুঝতে পারবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সম্প্রতি নিযুক্ত হয়েছিলেন দেবেন্দ্র ফডনবিস। এছাড়া আমাদের যে মেগং যে ফেস্টিভ্যাল রয়েছে 2024 মেঘালয়তে আয়োজিত হয়েছে। সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়নশিপ, যেটা কিন্তু ডি গুকেশ আমরা এর আগেও বলেছিলাম, তিনি কিন্তু আমাদের বিশ্বনাথন আনন্দ তারই কিন্তু ছাত্র। এবং এই ডি গুকেশ কিন্তু ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ দাবা খেলায় তিনি কিন্তু জিতেছেন। আর তিনি কিন্তু তামিলনাড়ু থেকে বিলং করেন। 34তম ব্যাস সম্মানে সম্মানিত হয়েছিলেন সূর্যবালা। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উপন্যাস হচ্ছে কোন দেশ কি নিবাসী, তোমাদের রেনুকি ডাইনি, যেটা কিন্তু রয়েছে। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমাদের এক্সামের ডায়েট আমরা কিন্তু দেখতে পাই, ঠিক আছে। সমস্ত কোশ্চেন এখানে কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। সুতরাং তোমাদের যদি সত্যি প্রয়োজন হয়ে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স বা এনটিপিসি পিওয়াইকিউ জিকে, আর বেশি দেরি করবে না, ঠিক আছে। বেশি দেরি করে হয়তো 1 সপ্তাহ আগে নেবে, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, ঠিক আছে। যদি প্রয়োজন হয়, তাহলে যদি নিতে মন হয়, পড়তে মন হয়, তাহলে কিন্তু তোমরা এখনই নিয়ে পড়তে শুরু করে দাও, ঠিক আছে। পরীক্ষার আগে নিয়ে এটা কোনো লাভদায়ক হবে না। এখানে কিন্তু রয়েছে এটা ফেব্রুয়ারি 2025, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2025-এ কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে। তোমাদের যদি এটা প্রয়োজন হয়, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে 2025-এর পর থেকে আমাদের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসছে, সেগুলো সবই কিন্তু আমাদের টিয়ার 1, টিয়ার 2 এসএসসি এক্সামের, সিবিটি 1, সিবিটি 2 রেলওয়ে এক্সামের, আমাদের স্টেট এক্সামে যেগুলো রয়েছে ডব্লিউবিসিএস এর সমস্ত এক্সাম, প্রিলি মেন্স সমস্ত এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে কভার করবে। এবং আমাদের পিএসসি ক্লার্কশিপ বা মিসলিনিয়াস এবং আমাদের রাজ্যের পুলিশ পরীক্ষার্থী সমস্ত কোশ্চেনগুলো এবং এসএলএসটি সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এই কারেন্ট অ্যাফেয়ার্স, একদম ওয়ান স্টপ সলিউশন। তার কারণ এটা কিন্তু এইভাবে রেডি করা হয়েছে, যার জন্য কিন্তু এখানে নাম্বার অফ কোশ্চেন অনেক বেশি মাত্রায় হয়ে গেছে। কতগুলো কোশ্চেন হচ্ছে? প্রায় 450-র কাছাকাছি তোমাদের প্রতি মাসে টপ কোশ্চেন হচ্ছে, যেগুলো কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এবং এগুলো কিন্তু প্রিলি এবং মেন লেভেলের জন্য এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্যই কিন্তু নাম্বার অফ কোশ্চেনটা একটু বেশি হয়ে যাচ্ছে। পেজ সংখ্যা কত হবে? বেশি হয়ে যাবে না, পেজ সংখ্যা কিন্তু 30 থেকে 32টা পেজের মধ্যে কভার করা আছে, কোনো সমস্যা নেই সেই নিয়ে। সুতরাং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাচ্ছ 55 টাকায়। কত? 55 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর বাইরে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আর এপ্রিল 2025-এরটাও 25 মে তোমরা পেয়ে যাবে।
এছাড়া আমাদের যে সমস্ত এক্সাম হয়েছে লাস্ট 10 বছরের রেলের সমস্ত এক্সামের কথা বলছি, যে সমস্ত এক্সামগুলো হয়েছে সেখানে বায়োলজি অর্থাৎ জীবনবিজ্ঞান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে সেগুলোকে আমরা চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে এখানে কিন্তু রেখেছি, যেগুলো আমাদের এনটিপিসি শুধু নয়, এনটিপিসি সহ সমস্ত রেলওয়ে এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এটা। কারণ এখানে বিশেষ করে সায়েন্সের পোর্শন যে সমস্ত এক্সামগুলোতে বেশি রয়েছে, যেমন লেভেল 1 বা গ্রুপ ডি কথা যদি বলি, বা এলপি টেকনিশিয়ান জেই কথা যদি বলি, এই সমস্ত এক্সামে আমাদের সায়েন্সের পোর্শনটা বেশি থাকে, তার জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ হবে। এখানে কিন্তু বায়োলজির যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে লাস্ট 10 বছরের সবগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে যে সমস্ত প্রশ্নগুলো টোটাল নাম্বার অফ কোশ্চেন রয়েছে 1250+, টোটাল পেজ সংখ্যা রয়েছে এখানে 70টি, ঠিক আছে, এবং প্রিন্টেবল ফরম্যাট। যাদের প্রয়োজন আছে তোমরা কিন্তু 60 টাকা দিয়ে পেয়ে যাবে এই বায়োলজি কোশ্চেন পেপারগুলো। এবং আরপিএফ এসআই যাদের প্রয়োজন আছে তোমরা দেখে নেবে, এখানে সাবজেক্ট ওয়াইজ রেডি করা আছে 55টা পেজের মধ্যে। 35 টাকায় পেয়ে যাবে এই আরপিএফ এসআই 2024-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, ঠিক আছে। সুতরাং তোমরা অবশ্যই এখানে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, তোমরা যুক্ত হয়ে যাবে। এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা রয়েছে এখানে, এখানে কমেন্ট সেকশনে তোমরা পিন করা দেখবে, ঠিক আছে। আর এখানে কিন্তু তোমরা ডেমো পিডিএফ সকল পিডিএফ এর দেখতে পাবে ডেমো, এবং এই নাম্বারেই তোমরা যোগাযোগ করবে যে কোনো পিডিএফ এর জন্য। এখানে কিন্তু এনটিপিসি পিআইকিউ যেখানে 5++ কোশ্চেন রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়া এসএসসি জিডি 2026-কে যারা টার্গেট করছে 2024-এ পিআইকিউ জিকেটা কমপ্লিট করে নাও। এখানে 53টা শিফট ওয়াইজ সলিউশন বেঙ্গলি ভার্সনে দেওয়া রয়েছে, এবং 2025-এর কোশ্চেনগুলোও তোমাদের রেডি হচ্ছে খুব তাড়াতাড়ি, সাবজেক্ট ওয়াইজ এটা রেডি হচ্ছে, অ্যাভেলেবেল হয়ে যাবে তাড়াতাড়ি। তো চলো পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম পিপিপি, পিপিপি মানে কি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের দেখতে হবে যে পিপিপি গ্রিন বজ্র যেগুলো রয়েছে প্রক্রিয়াকরণের জন্য প্ল্যান্ট কোন শহরে স্থাপন করা হয়েছে। ভারতের প্রথম পিপিপি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ গ্রিন বজ্র যেটা আমাদের প্রক্রিয়াকরণের জন্য যে প্ল্যান্টগুলো রয়েছে সেটা কোন শহরে প্রথম স্থাপন করা হয়েছে, সেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা। অপশন 4টে রয়েছে, অবশ্যই এখানে কিন্তু আমাদের যেটা রাইট অ্যান্সার হবে সেটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থান করছে, সুতরাং তোমরা বলো ইন্দোর। ইন্দোর আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, মধ্যপ্রদেশের ইন্দোর শহরে কিন্তু এটা প্রথম সেট আপ করা হয়েছে। পরে কোশ্চেন আছে, ভারতের নতুন যে অর্থ সচিব রয়েছেন তিনি নিযুক্ত হয়েছেন, তার নাম কি, ঠিক আছে। তো আমাদের বর্তমান যে ফাইন্যান্স সচিব এটা কিন্তু, ঠিক আছে, সচিব অর্থাৎ সেক্রেটারি, ঠিক আছে। তো ফাইন্যান্স সেক্রেটারি কথা বলা হচ্ছে, আমাদের নতুন যে ফাইন্যান্স সেক্রেটারি তার নাম কি। এখানে আমাদের কোনটা হবে রাইট অ্যান্সার, ভালো করে দেখে নাও। এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই অজয় শেঠ। অজয় শেঠ তিনি কিন্তু বর্তমানে আমাদের অর্থ সচিব অর্থাৎ ফাইন্যান্স সেক্রেটারি পদে কিন্তু নিযুক্ত হয়েছেন। কত বছরের টার্মে তিনি নিযুক্ত হয়েছেন, অবশ্যই তিনি কিন্তু 2 বছরের জন্য তিনি নিযুক্ত হয়েছেন, ঠিক আছে, যেটা কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে আসে। পরে কোশ্চেন আছে, বরুণা 2025 ভারত এবং কোন দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক নৌ মহড়া। গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে এক্সামের জন্য, যে বরুণা যে আমাদের 2025-এর যে নেভাল এক্সারসাইজ রয়েছে এটা ভারতের সাথে কোন দেশের এটা কিন্তু পরিচালিত হয়। তো এই যে নেভাল এক্সারসাইজটা রয়েছে এটা কিন্তু ভারতের সাথে ফ্রান্সের মধ্যে হয়েছে 2025-এর যে নেভাল এক্সারসাইজ নৌ মহড়া, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখি। আর এখানে কিন্তু আমাদের যে ভারত এবং ফ্রান্সের সাথে কিন্তু অনেকগুলো মহড়া রয়েছে, যেমন আমাদের এটা দেখলাম নৌ মহড়া, এটা হচ্ছে ইন্ডিয়ান নেভির সাথে ফ্রান্সের নেভি। ঠিক এরকম ইন্ডিয়ান আর্মির সাথে ফ্রান্সের আর্মির যেটা হয়েছে সেটার নাম কি, শক্তি। কি বললাম, শক্তি, ঠিক আছে। যেটা হয় ইন্ডিয়ান নেভির সাথে আমাদের ভারতীয় নেভি তার নাম হচ্ছে, যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে বরুণা, এবং ইন্ডিয়ান আর্মির সাথে ফ্রান্সের আর্মির সাথে যেটা হয় যেটা হচ্ছে শক্তি যার নাম, এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের সাথে ফ্রান্সের যে এয়ারফোর্স রয়েছে তাদের সাথে যে এক্সারসাইজটা করা হয়ে থাকে তার নাম কি, সেটা হচ্ছে গরুডা, ঠিক আছে। তো এগুলো আমাদের কিন্তু দেখতে হবে, ডাইরেক্ট আমাদের এক্সামে আছে। পরে কোশ্চেন আছে, আর এটা কিন্তু আরবিএনসিতে হয়েছিল, আরবিএনসি। পরে কোশ্চেন আছে, 2025 সালের কাবাডি বিশ্বকাপ কোন দল জিতে নিয়েছে। কাবাডি বিশ্বকাপ 2025 এখানে জিতে নিয়েছে কোন দল। আমাদের এখানে রাইট অ্যান্সার কোনটা হবে অবশ্যই তোমরা দেখে নাও, অপশন রয়েছে 4টে। এখানে কিন্তু কাবাডি বিশ্বকাপ 2025 এখানে উইনার হয়েছে আমাদের ভারত। কি বললাম, 2025-এর উইনার টিম হয়েছে আমাদের এই ভারত, যেটা কিন্তু কাবাডি বিশ্বকাপ 2025-এর কথা বলছে। এখানে কিন্তু মেন্সে যেটা হয়েছিল সেখানে কিন্তু ভারত কিন্তু জয়লাভ করেছে ইংল্যান্ডকে হারিয়ে। কাকে হারিয়ে, ইংল্যান্ডকে হারিয়ে। আর তোমাদের বলে রাখি এখানে কিন্তু ভারত মেন্সেও জিতেছে, ওম্যান্সেও জিতেছে। গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা, পুরুষ তো জিজ্ঞাসা করবেই, পুরুষের সাথে ওম্যান্সও জিজ্ঞাসা করবে, ঠিক আছে। তো পুরুষও জিতেছে আমাদের ভারত ইংল্যান্ডকে হারিয়ে, মহিলাতেও জিতেছে ভারত ইংল্যান্ডকে হারিয়ে, দুটোতেই কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে ভারত জিতেছে। পরে কোশ্চেন আছে, আর এটা কোথায় হয়েছিল, এটা কিন্তু ইংল্যান্ডেই হয়েছিল খেলাটা, ঠিক আছে, গুরুত্বপূর্ণ এই জন্য। পরবর্তী প্রশ্ন যেটা আছে যেটা হচ্ছে, ভারতের যে বৃহত্তম রেমিটেন্স উৎস হিসাবে সংযুক্ত আরব আমিরাতকে ছাড়িয়ে কোন দেশ এগিয়ে গেছে। তো এখানে কোনটা হবে, কোন দেশ এগিয়ে গেছে, এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে ইউনাইটেড স্টেটস।
পরের কোশ্চেন আছে, রাষ্ট্রীয় গোকুল মিশন RGM হিসাবে যেটাকে আমরা চিনি, রাষ্ট্রীয় গোকুল মিশন, এর জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত মোট ব্যয় কত? কত এখানে মোট ব্যয় হয়েছে, কত টাকা? অপশান রয়েছে আমাদের চারটে, অবশ্যই তোমাদের দেখতে হবে। রাইট অ্যান্সার আমাদের যেটা হয়ে যাবে 3,400 কোটি টাকা এখানে কিন্তু অনুমোদিত হয়েছে এই রাষ্ট্রীয় গোকুল মিশনের জন্য। কেন্দ্রীয় মন্ত্রিসভা এটা কিন্তু অনুমোদন দিয়েছে। এটা লঞ্চ হয়েছে কত সালে? কত সালে এটা লঞ্চ করা হয়েছিল? এই আমাদের যে মিশনটি, এটা কিন্তু লঞ্চ করা হয়েছিল 2014-তে। এটার মূল লক্ষ্য কী ছিল? অবশ্যই মিল্কের যে প্রোডাকশন সেটাকে ইনক্রিজ করা, তার প্রোডাক্টিভিটি যেটা রয়েছে সেটাকে বাড়ানো, এবং তার যে তোমাদের মিল্কের যে চাহিদা সেটাকে কিন্তু পূরণ করা। তো এইগুলো কিন্তু আমাদের মূল কিন্তু এর মিশনের মূল লক্ষ্য। পরের কোশ্চেন আছে, 2024 সালের যে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার কাকে দেওয়া হয়েছে? গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, এক্সামে অনেকবার আসতে দেখেছি আমরা এসএসসির এক্সাম বিশেষ করে, ঠিক আছে? তো রেলের এক্সামে আমরা দেখতে পাবো 2024-এর মহারাষ্ট্র ভূষণ পুরস্কার দেওয়া হয়েছে কাকে? রাইট অ্যান্সার আমাদের যেটা হয়ে যাবে, অবশ্যই আমরা দেখবো অপশন নাম্বার 4, যেটা কিন্তু রাম সুতার। রাম সুতার তিনি কিন্তু 2024-এর মহারাষ্ট্র ভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছে। পরের কোশ্চেন আছে, 2025 সালের স্টকহোম ওয়াটার প্রাইজ কে জিতে নিয়েছেন? তো স্টকহোম ওয়াটার প্রাইজ 2025 এখানে উইনার হয়েছেন কে? রাইট অ্যান্সার আমাদের যেটা হবে সেটা হচ্ছে গুন্টার ব্লুসেল। গুন্টার ব্লুসেল তিনি কিন্তু এখানে জয়লাভ করেছেন এই স্টকহোমের যে ওয়াটার যে প্রাইজ রয়েছে সেটা 2025-এ। পরের কোশ্চেন আছে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটাকে আমরা এনডিবি বলে থাকি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর নতুন সদস্য দেশ কোনটা? নতুন সদস্য দেশ রয়েছে যেটা আমাদের এনডিবি ব্যাংক রয়েছে তার। অপশান রয়েছে আমাদের চারটে, অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্সামে আসবে। ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া এখানে কিন্তু নতুন কান্ট্রি, যে কিন্তু এখানে নতুন সদস্য হিসাবে যুক্ত হয়েছে, যেটা কিন্তু নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি। এখানে আমাদের দেখতে হবে যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকটা অবস্থান করছে, এটার হেডকোয়ার্টারটা কোথায় অবস্থান করছে? এটা কিন্তু সাংহাই চীনে অবস্থান করছে। চীনে কিন্তু এর হেডকোয়ার্টার অবস্থান করছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের। আর এটা কিন্তু অবশ্যই ব্রিক্সেরই অংশ, ঠিক আছে? ব্রিক্স মানে কি? BRICS। এখানে পাঁচটা দেশকে রিপ্রেজেন্ট করে থাকে। বি দিয়ে হচ্ছে ব্রাজিল, আর দিয়ে রাশিয়া, আই দিয়ে আমাদের ইন্ডিয়া, সি দিয়ে চায়না, এস দিয়ে সাউথ আফ্রিকা। আর সাউথ আফ্রিকা সবার শেষ অর্থাৎ 2010-এ কিন্তু যুক্ত হয়েছিল এই ব্রিক্সের সদস্য হিসাবে। আর এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমাদের জিজ্ঞাসা করা হয়। পরের কোশ্চেন আমাদের আছে, কোন রাজ্য প্রথম সিনিয়র সিটিজেন কমিশন প্রতিষ্ঠা করেছিলেন? কোন রাজ্য প্রথম সিনিয়র সিটিজেন কমিশন যেটা প্রতিষ্ঠা করেছে সেটা কোন রাজ্য? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে কেরালা রাজ্য সরকার এখানে কিন্তু প্রথম এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে? পরের কোশ্চেন আছে, আর্থিক বিলগুলি সংবিধানে কোন অনুচ্ছেদের অধীনে পরিচালিত হয়েছিল? আর্থিক যে বিলগুলি রয়েছে সংবিধানে কোন অনুচ্ছেদে পরিচালিত হয়? অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমাদের সংবিধানের কোশ্চেন। আমাদের রাইট অ্যান্সার হবে 117 নম্বর যে আর্টিকেল রয়েছে আর্থিক যে বিলগুলো, সেগুলো কিন্তু সংবিধানের 117 নম্বর অনুচ্ছেদের মাধ্যমে কিন্তু পরিচালিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন আছে, যেটা কিন্তু ফাইন্যান্স বিল। পরের প্রশ্ন আছে, আর পরীক্ষায় কিন্তু ফাইন্যান্স বিল থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আছে যে ফাইন্যান্স বিল কোনো বিল অর্থ বিল কিনা সেটা দেখবে কে? অবশ্যই কিন্তু সেটা দেখবে লোকসভা স্পিকার, ঠিক আছে? তো গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। পরের কোশ্চেন আছে, আবার মানি বিল থেকেও কিন্তু প্রশ্ন আছে। মানি বিল যেটা কিন্তু পরীক্ষায় আসে যে কোনো বিল মানি বিল কিনা, যেটা আমরা বললাম যে রাজ্য, যেটা কিন্তু আমাদের স্পিকার কিন্তু দেখে থাকে। এবং মানি বিল কত নম্বর আর্টিকেলে আছে? যেটা কিন্তু 110 নম্বর আর্টিকেলে কিন্তু আছে মানি বিল, ঠিক আছে? মানি বিল সম্পর্কে বলা আছে 110 নম্বর আর্টিকেলে, আর ফাইন্যান্স বিল সম্পর্কে বলা আছে 117 নম্বর আর্টিকেলে। দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ, আলাদা আলাদা, ঠিক আছে? আলাদা দুটো, তোমরা দেখে নেবে, এটা কনফিউশন হয়ে যায় অনেক সময়। 2025 সালের এবেল পুরস্কার এটা কে পেয়েছেন? এবেল পুরস্কার যেটা কিন্তু কিসে দেওয়া হয়? আমরা জানি নোবেল পুরস্কার কিন্তু দেওয়া হয়ে থাকে বিভিন্ন ফিল্ডে। এখানে কিন্তু এবেল পুরস্কার যেটা দেওয়া হয়ে থাকে সেটা কিন্তু গণিতে, ম্যাথমেটিক্সে কিন্তু দেওয়া হয়ে থাকে এই এবেল পুরস্কার। এখানে বলেছে 2025 সালের যে এবেল পুরস্কার সেটা কে জয়লাভ করেছেন? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কে? মাসাকি কাসাওয়াড়া তিনি কিন্তু জয়লাভ করেছেন 2025-এর এবেল পুরস্কার। কে? মাসাকি কাসাওয়াড়া, গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন আছে, কলকাতা হাইকোর্ট থেকে ভারতের সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, বলেছে কলকাতা হাইকোর্ট থেকে ভারতের সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে নিযুক্ত করা হয়েছে নিম্নোক্ত কাকে? অপশন আমাদের কাছে চারটে আছে, আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে জয়মাল্য বাগচি। জয়মাল্য বাগচি তিনি কিন্তু এখানে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস এখানে কিন্তু হিসাবে তিনি কিন্তু যুক্ত হয়েছেন, যিনি কিন্তু কলকাতা হাইকোর্টের ছিলেন, ঠিক আছে? কার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করা হয়? অবশ্যই প্রেসিডেন্টের মাধ্যমে। কত নম্বর আর্টিকেলে রয়েছে? অবশ্যই কিন্তু যেটা 124 নম্বর আর্টিকেল থেকে আমরা জানতে পারি এটা। পরের প্রশ্ন আছে, বিশ্ব যক্ষা দিবস এটা কবে পালন করা হয়ে থাকে? ওয়ার্ল্ড, যেটা কিন্তু যক্ষা অর্থাৎ টিউবারকিউলোসিস, ঠিক আছে?
তো টিভি ডে এটা কিন্তু আমরা পালন করে থাকি। অবশ্যই রাইট অ্যান্সার যেটা হবে 24 মার্চ। 24 মার্চে এটা কিন্তু আমরা পালন করি। পরে কোশ্চেন আছে, মার্ক কার্নি কোন দেশের প্রধানমন্ত্রী হন? তো মার্ক কার্নি তিনি কোন দেশের প্রধানমন্ত্রী? এখানে কোনটা হবে রাইট অ্যান্সার? অপশানগুলো তোমরা দেখে নাও। রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে আমাদের অবশ্যই অপশান নাম্বার যেটা রয়েছে 3, কানাডা। কানাডা কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার হবে। মার্ক কার্নি তিনি কিন্তু নতুন কিন্তু কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, যেহেতু আমাদের নতুন হয়েছে, ঠিক আছে। পরে কোশ্চেন আছে, ভারত এবং কোন দেশের মধ্যে খানজার 2025 এর যে মহড়া এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এই মহড়াগুলো থেকে এক্সামে এবছর অনেক প্রশ্ন কিন্তু আসতে যাবে, ঠিক আছে, আসবে, ঠিক আছে। আর এটা কিন্তু কারেন্টের আমাদের অ্যাফেয়ার্সে অবশ্যই যে পিডিএফ রয়েছে সেখানে কিন্তু অলরেডি দেওয়া আছে। আচ্ছা, এখানে ভারতের সাথে যে খানজার 2025 যে মহড়া এটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে, যেটা কিন্তু কার সাথে? এখানে কিন্তু অপশানগুলো তোমরা দেখে নাও। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা আছে এটা কিন্তু কিরগিজস্তান, ঠিক আছে। কিরগিজস্তানের সাথে এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে, যেটা কিন্তু ভারতের সাথে কিরগিজস্তানের যে খানজার 2025 এর যে মহড়াটা এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এবং এই যে আমরা 3টে পার্ট নিয়ে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা আলোচনা করবো, আজকের ফার্স্ট পার্ট, আর 2টো পার্ট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। সেগুলো থেকে কিন্তু এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে, মানে এগুলো একদম স্কিপ করা যাবে না এই কোশ্চেনগুলো, ঠিক আছে। 2025 সালে যেটা রয়েছে ড্রাগন মহড়া, এটা কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? তো ড্রাগন মহড়া যেটা কিন্তু কোন দেশে অনুষ্ঠিত হয়েছে, আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এটা মহড়া কিন্তু অলরেডি হয়েছে। আর এখানে কিন্তু পার্টিসিপেট করেছে কে কে? অবশ্যই আমাদের ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং সাউথ কোরিয়া। পরের কোশ্চেন আছে, ভারতের প্রথম মহিলা আইন সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? আইন সচিব অর্থাৎ ল সেক্রেটারি হিসাবে নিযুক্ত করা হয়েছে, তার নাম কি? রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অঞ্জু রথি রানা। তিনি কিন্তু নতুন নিযুক্ত হয়েছেন মহিলা আইন সচিব, ল সেক্রেটারি। পরের কোশ্চেন আছে, যেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা কিন্তু লিগাল অ্যান্ড কনস্টিটিউশনাল ম্যাটারের দিক দিয়ে তিনি আসেন আর কি। পরের কোশ্চেন আছে, ওয়ার্ল্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এর শীর্ষ সম্মেলন যেটা WSDS 2025 এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো অপশন আমাদের কাছে 4টে আছে, অবশ্যই তোমাদের কোনটা রাইট অ্যান্সার হবে দেখে নাও। ওয়ার্ল্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সামিট যেটা কিন্তু 2025 এটা কিন্তু হেল্ড হচ্ছে, যেটা নিউ দিল্লিতে কিন্তু হোস্ট করা হচ্ছে। এই জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ এক্সামের জন্য, অবশ্যই এক্সামে কিন্তু আমরা এটা দেখতে পাবো, ঠিক আছে। পরের প্রশ্ন আছে, কোন দেশ সিটিজ কোয়ালিশন ফর সার্কুলারিটি C3 এটা কিন্তু চালু করেছে? এটা কোন দেশ? অবশ্যই যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা? অপশনগুলো দেখে নাও। এটা কিন্তু আমাদের ভারত, কিন্তু এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কোন দেশ সিটিজ, যেটা কিন্তু কোয়ালিশন ফর সার্কুলারিটি আমাদের কিন্তু এটা চালু করেছে আমাদের ইন্ডিয়া, C3, ঠিক আছে। গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই জন্যই কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হবে, ঠিক আছে। এক জাতি এক বন্দর উদ্যোগ উন্মোচন করেছেন কে? অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, যেটা কিন্তু অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কে? ভালো করে দেখে নাও। ওয়ান নেশন ওয়ান পোর্ট যেটা কিন্তু রয়েছে, ঠিক আছে, বন্দর। আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে, যেটা সর্বানন্দ সোনোয়াল তিনি কিন্তু এটা চালু করেছেন। পরের কোশ্চেন আছে, ভারতে প্রতি বছর শহীদ দিবস কখন পালন করা হয়? প্রতি বছর শহীদ দিবস পালন করা হয় ভারতে কবে? অপশন 4টে রয়েছে, দেখে নাও তোমরা। এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা কিন্তু শহীদ দিবস পালন করা হয় 23 মার্চ, ঠিক আছে। আর এখানে কিন্তু আমরা শহীদ দিবস কিন্তু আরেকটা আমরা মানে পালন করে থাকি, যেটা কিন্তু 30 জানুয়ারি, যেটা কিন্তু মহাত্মা গান্ধীর ডেথ হিসাবে, ঠিক আছে। এই শহীদ দিবস কিন্তু এটাও কিন্তু আমরা পালন করে থাকি, পরীক্ষায় দেখতে হবে এটা। আর এটা কিন্তু অবজারভার ইয়ার হিসাবে। পরের প্রশ্ন যেটা আছে, ভারতের প্রথম বিশ্ব শান্তি কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়েছে? বিশ্ব শান্তি কেন্দ্র হিসেবে উদ্বোধন করা হয়েছে, এটা কোথায়? এটা কিন্তু হরিয়ানার অবস্থান করছে, যেটা কিন্তু গুরুগ্রাম, ঠিক আছে। গুরুগ্রামে কিন্তু এটা কিন্তু তোমাদের ওয়ার্ল্ড যে পিস সেন্টার সেটা কিন্তু লঞ্চ করা হয়েছে, যেটা ভারতের প্রথম, ঠিক আছে। বার কাউন্সিল অফ ইন্ডিয়া চেয়ারম্যান হিসাবে কাকে পুনর্নির্বাচিত করা হয়েছে? তো বার কাউন্সিল অফ ইন্ডিয়া যে চেয়ারম্যান তাকে কিন্তু পুনর্নির্বাচিত করা হয়েছে, তার নাম কি? অপশন রয়েছে 4টে, অবশ্যই তোমরা দেখে নাও রাইট অ্যান্সার কোনটা হবে। এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে থেকে অপশন নাম্বার 3 যেটা রয়েছে মনন কুমার মিশ্রা, তিনি কিন্তু বর্তমানে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কিন্তু রি-ইলেক্টেড হয়েছেন চেয়ারম্যান হিসেবে, ঠিক আছে। আর এটা কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? 1961-তে কিন্তু এই এস্টাবলিশ করা হয়েছিল সেকশন 4 এর আন্ডারে, যেটা কিন্তু আমাদের এই বার কাউন্সিল, ঠিক আছে। আচ্ছা, চলো পরবর্তী আর কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন নেই, আমাদের এই পর্যন্ত ছিল। পরবর্তী কোশ্চেনগুলো আমাদের পরবর্তী পার্টে চলে আসবে। যদি ভালো লাগে তোমরা সকলে একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে। আগের ক্লাসগুলো তোমরা দেখে না থাকলে দেখে নেবে, প্লেলিস্ট অলরেডি করা রয়েছে আমাদের চ্যানেলে। গুরুত্বপূর্ণ যে আমাদের এনটিপিসির যে সিরিজগুলো চলছে সেটা দেখবে, এবং গুরুত্বপূর্ণ আমরা অ্যাপয়েন্টমেন্ট, আমাদের স্ট্র্যাটেজিকে সম্পর্কিত যে সমস্ত স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, এমনকি আমরা যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে ক্লাস নিয়েছি, এই সমস্ত কোশ্চেনগুলো আমার এক্সামে একদম ডাইরেক্ট দেখতে পাবো, ঠিক আছে। এছাড়া তোমাদের বলে রাখি, এআইআর একাডেমিতে তোমাদের ক্লাস কিন্তু আসার কথা রয়েছিল অনেকদিন আগেই, রেকর্ড কিন্তু করা হয়েছিল অনেকদিন আগেই ক্লাসগুলো, ঠিক আছে। অলরেডি রেকর্ড করা আছে, সেই ক্লাসগুলো আমরা ব্যাক টু ব্যাক তোমাদের এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করছি।
বাট সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না এআইআর একাডেমিতে। খুব তাড়াতাড়ি এটা কিন্তু সম্ভব হয়ে যাবে, ঠিক আছে? তোমরা কিন্তু এই ক্লাসগুলো অলরেডি পেয়ে যাবে। আশা করছি আগামীকাল থেকেই কিন্তু এআইআর একাডেমিতে তোমরা ক্লাস দেখতে পাবে। আসলে আমাদের এই এরিয়াতে বর্তমানে কিন্তু ইন্টারনেটে একটু সমস্যা দেখা দিচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, এটা কিন্তু খুব তাড়াতাড়ি এটা সমস্যার সমাধানও হয়ে যাবে। আমাদের এই সমস্ত যে পিডিএফগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা সকলে দেখতে পাচ্ছ এখানে, এবং এই যে লিঙ্ক দুটো রয়েছে এটা হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক। ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে পিন করা থাকবে, তোমরা এখানে যুক্ত অবশ্যই হয়ে যাবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। এই নাম্বারের মাধ্যমে তোমরা যোগাযোগ করবে যে কোনো পিডিএফ এর জন্য, যতক্ষণ না পর্যন্ত আমরা নতুন কোনো নাম্বার দিচ্ছি, ঠিক আছে? এবং এনটিপিসি পিওয়াইকিউ জিকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা 5 প্লাস জিকে রয়েছে, এবং এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ, যেমনটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করাই সেই রকমই কিন্তু আমাদের পিডিএফ এ থেকে থাকে। এবং এখান থেকে কিন্তু অলরেডি 2024-এ আমরা 80% কমন দিয়েছি, এবং আমাদের টার্গেট রয়েছে 2025-এ যে সমস্ত এক্সাম হতে যাচ্ছে সেখানে অবশ্যই 2025-এ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যাতে 90%-এর উপর যাতে আমাদের স্কোর থাকে, ঠিক আছে? তো চলো, যার যেটা প্রয়োজন আছে তোমরা সেটা দেখে নেবে, ঠিক আছে? পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।